আমাদেরকে মনে রাখতে হবে যে যেই প্রজন্মটা এখন শিক্ষার্থী হিসেবে যারা জুলাই অভ্যুত্থান ঘটিয়েছেন, বিশেষত ঢাকা শহরে, তাদের একটা বড় অংশ আন্দোলনের সময় আমি দেখেছি, জিজ্ঞেস করেছি, কথা বলেছি যখন শিক্ষার্থীদের সাথে, তারা রাজনৈতিকভাবে তাদের খুব প্রত্যক্ষ অভিজ্ঞতালব্ধ একটা প্রজ্ঞা আছে। এমন না যে তারা না বুঝে না জেনে এই আন্দোলনে যুক্ত হয়েছেন, যেটা আজকের দিনে বলার চেষ্টা হচ্ছে যে তাদেরকে প্রভাবিত করা হয়েছে, তাদের যেই সরলমতি, এই ধরনের কিছু একেবারেই ভিত্তিহীন কথাবার্তা হয়। একটা যেটা ধরেন ফ্রাস্ট্রেশন, সেটা আমার মতো আর অনেকেরই আছে। আমরা ভেবেছিলাম যে দেশের সব সমস্যার মধ্যে সমাধান হয়ে যাবে। এটা যখন আমি মুক্তিযুদ্ধের স্মৃতি পড়ি বা মুক্তিযুদ্ধের সময় যারা পার্টিসিপেন্ট ছিলেন তাদের সাথে যখন কথা বলেছি, তখনও আমি দেখেছি যে যখন ওই মোমেন্টের ভিতর দিয়ে মানুষ যায়, তখন এটার মধ্যে একটা ট্রান্সফরমেটিভ এক্সপিরিয়েন্স হয়তো প্রত্যেকেরই, যারা যারা গেছেন। বাট পৃথিবীর সকল প্রোটেস্টের ইতিহাস থেকে আমরা জানি যে সেটা হয়নি। আরব স্প্রিংয়ে হয়নি, ইজিপ্টের অবস্থা দেখেন, বা বাংলাদেশেও এক গণতন্ত্র, সংশোধিত গণতন্ত্রতে ফিরতে আমাদের 20 বছর লেগেছে 71-এর পরে। রামপুরা বাড্ডার যে রাস্তাটা, এটা একটা গুরুত্বপূর্ণ সংযোগস্থল, ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল, এবং এখানে দীর্ঘদিন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ছিল, এবং সম্প্রতি ব্র্যাক ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস এখানে হয়। ফলে এই জায়গাটা যে একটা স্ট্রং গ্রাউন্ড, এই রাস্তাটা ব্লক করার মাধ্যমে যে সরকারকে একটা বড় মেসেজ দেওয়া যায় যে কোনো ধরনের ছাত্র আন্দোলনে, আমরা সেটা দেখাইছি যে এই সড়ক বন্ধ করা মানে সরকার নড়ে চড়ে বসা। যে তখন খুনি হাসিনার সরকারও এই জিনিসটা বুঝতে পারছিল যে এই সড়ক যদি ক্লিয়ার করা যায় তাহলে মানে অনেকটা আন্দোলন তাদের হাতে আসতে পারে। সেই কারণে এই সড়কের আন্দোলনের সময় আমাদের উপরে হেলিকপ্টার থেকে গুলি করার ঘটনা যেমন ঘটছে, সেইভাবে যৌথ বাহিনীর অভিযান আসছে। তবুও আমরা এই সন্ধ্যার পরেও বিভিন্ন জায়গায় টায়ার জ্বালায় হইলেও আমরা সড়ক অবরোধের চেষ্টা চালায় গেছি। রামপুরা বাড্ডা ব্লকেটটা গুরুত্বপূর্ণ বিকজ দিস ইজ এ নিউ পলিটিক্যাল স্পেস। ফার্স্ট অফ অল, হ্যাঁ, পলিটিক্যাল স্পেস তৈরি করা এটা কখনোই জোর করে হয় না। এটা সবসময় স্বতঃস্ফূর্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক স্পেস হয়ে উঠেছে, এটাও আসলে স্বতঃস্ফূর্তভাবে হয়েছে, এবং এখন এটা একটা আইকনিক পলিটিক্যাল স্পেস বাংলাদেশের। আপনি কিছু বলতে চাইলে আপনি ওখানে যাবেন। 24-এ বসুন্ধরার এই গেটটাতে, মানে আপনার নর্থ সাউথের যে 8 নাম্বার গেট, ওই গেটে যেভাবে করে মানে যেটা মানে বিউটিফুলি পলিটিক্যাল স্পেস ওটা হয়ে উঠলো, সেটা আসলে এখনও কন্টিনিউ করছে। আমার মনে হয় এরপরে যখন ছাত্র আন্দোলন হবে, তখন কুড়িল থেকে বাড্ডা এই দিকে সবার চোখ থাকতে হবে, কারণ দিস ইজ দি ক্রুশিয়াল মোস্ট স্পেস, এবং দিজ আর দি মোস্ট ক্রুশিয়াল গ্রুপ অফ স্টুডেন্টস, যাদেরকে আসলে আপনি বাদ দিয়ে বাংলাদেশের অন্ততপক্ষে স্টুডেন্ট পলিটিক্সের আপনি আর ভাবতে পারবেন না। আমি দোকান থেকে বাইরেছি, বাইরানোর পরে মনে করছেন আমার আরও কিছু স্টুডেন্ট আসলো, ওদেরকে বলেছি তোমরা চলে যাও, যে অবস্থা বাসার দিকে চলে যাও, এখানে দাঁড়ায়ও না, যেভাবে গুলি করতেছে এখানে সম্ভব না দাঁড়ানোটা। এই কথা বলে আমি এখানে ঘুরছি, ঘুরার পরে মনে করছেন আমার গায়ে পুরাটাই গুলি লাগছে, চোখে, নাকে, কপালে, একেবারে পুরা গায়ে, পায়ের ভিতরে, মানে নানান অবস্থা। রাস্তার ভিতরে কইরা ছিলাম আমি, অনেক কোলামানি মামা এলাকার ভিতরে কইরা ছিল, কেউ মারা গেছে, কেউ অন্ধ হয়ে গেছে, নানান। মানে 5 আগস্টের সংখ্যা মনে করে আঙু যে নির্মম অত্যাচার করছে বলার বাইরে, মানে গর্তে টেনে টেনে বাই করছে, মানে ছাত্রকে সহযোগিতা করছি, পানি খাওয়াইছি, তাই ছাত্রকে মানে লুকায় রাখছি, তার জন্য আঙরে অত্যাচার করছে। পানির জন্য কি মানুষে কেউ না করে? কেউ না করে না। এই জন্য মনে হয় যেন আমাদের উপরে অনেকটা অত্যাচার হয়েছে, কেন আমরা পানি খাওয়াইতাম গেলাম। তার মানে তোমরা হেল্প করছ, বাবারে মানুষ তো মানুষের জন্য হেল্প করে। আমি আজকে মানুষ দিয়ে কিন্তু মানুষের জন্য হেল্প করতেছি, আমি কিন্তু অমানুষ হইতাম, আমি যদি কখনো কি হেল্প করতাম? কখনো আমি হেল্প করা মনে নেই। প্রায় 11:30-12টার মতো হয়ে যায়। আমি প্রতিষ্ঠানে ঢুকি, ঢোকার পরে ছাদে আমার
ইলেকট্রিসিটির প্রবলেম হয়, পানির জন্য, এসির জন্য, কি যে কোনো একটা কাজের জন্য আমি যাই ছাদে। তো হঠাৎ করে দেখি কি পুরো রাস্তাটা আমাদের রামপুরার থেকে যে কুড়িল বিশ্ব রোডে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা রাস্তা। এক পর্যায়ে ঠিক 12:30টার দিকে আপনার হাতির ঝিল থেকে পুরো রাস্তাটা ব্লক, ওই দিক থেকে ব্র্যাক ইউনিভার্সিটির ছেলেপেলে, এদিক থেকে আপনার রামপুরা ব্রিজের ওখানে এসে আপনার আইডিয়াল স্কুলের ছেলেপেলে, এবং আফতাবনগর থেকে ইস্ট ওয়েস্ট এবং ইম্পেরিয়াল কলেজের স্টুডেন্টরা সবাই একত্রিত জড়ো হয়। তো সবাই এখানে একত্রিত হওয়ার পরে দেখলাম যে ঠিক হাতির ঝিল থেকে আপনার প্রায় 70-80 জন, তারও বেশি হবে, 100 জনের মতো পুলিশ হাতির ঝিল থেকে বের হয়ে দুই পাশ থেকে দুইটা স্টুডেন্টদেরকে ছত্রভঙ্গ করার জন্য তারা টিয়ার গ্যাস মারে। এক পর্যায়ে গিয়ে পুলিশ কি করে আপনার ছোট ছোট রাবার বুলেট, না মানে ছোট ছোট যে গুলিগুলি আছে স্প্রেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষতি আপনার এই বুলেটের মাধ্যমে হয়েছে। পরে ওনারা ওই সররা গুলি বলে আর কি, ক্লোজলি যারা খাইছে তারা বুকের থেকে মাথা পর্যন্ত এই জায়গাগুলিতে অনেকে ঝাঁঝরা হয়েছে, তারা এইটারে দেখলাম যে ইউজ করতেছে। এই আপনার পুরো গ্যাঞ্জামটা একটু কেমন যেন মেসড আপ হয়ে গেল। হঠাৎ করে দেখি কি ছাদের থেকে দেখলাম যে আপনার রামপুরা ব্রিজের যে আপনার টোল প্লাজা আছে বা আপনার ট্রাফিক যে কন্ট্রোল রুমটা আছে, কন্ট্রোল রুমটা মানে আগুন জ্বালায় দেওয়া আছে, ঠিক আছে। তো এখান থেকে আসলো স্টুডেন্টরা সব দৌড়ে আসার পরে ফাঁড়ির ওইখানে যাইতেছে। তো আমি আমার যেহেতু বাইকটা ওখানে রাখা, আমিও দৌড়েই গেলাম এখানে যে বাইকটা কোনোভাবে বের করা যায় কিনা। তখন ফাঁড়ির ভিতরে ফাঁড়ির দরজা লাথি দিয়ে 2-3টা গ্রুপ ঢুকলো। ঢোকার পরেই ঠিক ভেতর থেকে আপনার একটা ফায়ারটা করার পর আমার গায়ে গুলিটা লাগে, আমার গায়ে প্রায় 6টা গুলির মতো লাগে। তো লাগার পরে আমি দেখলাম যে পুরো রক্তাক্ত অবস্থা, আর কোনো দিকে তাকাইতে পারতেছে না। তো আমাকে আবার জিল্লুর করে একটা ছেলে ছিল, জিল্লুর, ও মারা গেছে। ও আমাকে বলতেছে ভাইয়া তুমি উপরে যাও, আমি মানে আমাকে নিয়ে ওরা সবাই আসতেছে, ভাইয়া চলো চলো চলো। যেহেতু আমার একটা প্রতিষ্ঠান এখানে, মানে ভালোবাসার মানুষ ছেলেপেলে অনেক আছে আমার। জিল্লুর আমাকে বললো যে ভাইয়া তুমি যাও। এ কথা বলে আমি ব্যাক করছি। উপরে ওঠার পরে সাথে সাথেই শুনি কি জিল্লুরে নাকি আপনার গুলি লাগছে। আমরা এখান থেকে দ্রুত, আমি সহ ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিছু ভ্যানে করে নিয়ে যাই। যাওয়ার পরে ওর বাবা মা ওখানে আসার পরে ডাক্তারের প্রাথমিক একটা চিকিৎসা নেওয়ার পরে ওর শ্বাস প্রশ্বাসটা দেখলাম, দেখার পরে যে ও নাই, ডেড। ততক্ষণে আমার শরীরে গুলি, বাট আমার ওইটা মানে ফিল হচ্ছিল না যে এত কাছের একটা ছোট ভাই এভাবে মারা গেল। তো জিল্লুর বাবা হাসান আঙ্কেল, এখন পর্যন্ত তার সাথে আমার যোগাযোগ হয়। মানে একটা সন্তান হারানোর বেদনা আসলে কিভাবে এটা পূরণ করবে, এটা একমাত্র আল্লাহই জানেন। আজকে জুলাই অভ্যুত্থানের 2 বছর পরে এসে জুলাই অভ্যুত্থানের স্মৃতি বলেন কি বিশ্লেষণ বলেন, ঐতিহাসিক ঘটনাগুলি এখানে খুব একটু প্রবল হয়ে উঠছে, বিশেষত যেই পরাজিত রাজনৈতিক শক্তি জুলাই অভ্যুত্থানের যারা আন্দোলনের লক্ষ্য ছিলেন, যেই সরকার ক্রমাগত স্বৈরাচারী ফ্যাসিস্ট হয়ে উঠে থাকা সরকার, তাদের সমর্থক সমব্যথীরা আজকে বলার চেষ্টা করছেন যে এটা আন্তর্জাতিক দেশীয় ষড়যন্ত্রের অংশ। তো আপনি খেয়াল করবেন যে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় থাকা লোকজন, তাদের যে জ্ঞান তৈরি হয়, সেই জ্ঞানগুলিতে একটা বৈশিষ্ট্য থাকে যে তারা কখনোই সরল সামাজিক সত্যটা দেখতে পান না, যে লক্ষ লক্ষ তরুণ এখানে হতাশা, ক্ষোভ এবং তাদের যেই অনিশ্চিত ভবিষ্যৎ, এই তাবৎ সব কিছু মিলিয়ে বিদ্যমান রাষ্ট্র সরকার ব্যবস্থা নিয়ে তারা ভীষণভাবে ক্ষুব্ধ ছিল। এটা গত কয়েক দশকে অন্তত 8-10টি বড় বড় আন্দোলনের মধ্য দিয়ে এটা বিস্ফোরিত হয়েছে। আমার চোখের থেকে একটা বুলেট ভাই করছে, পরে আর একটা হালকা ভাই যাচ্ছিল, ওইটাও আপনার গিয়া টাইনা ভাই করছে। ভাই করানোর পরে রক্ত কি কমুয়া, এরপরে থেকে আমি ভাঙচুকে আর এতটা দেখি না, চোখে তো দেখি না। মনে করছেন এরপর আমার কান দুইটা মামা ওর দিন মনে হয় আস্তে আস্তে আজীবনকার জন্য নষ্ট হয়ে যেতেছে। কানে আমি একদম শুনি না, 4টা ডাক দিলে একটা ডাক আমি শুনি, মানে এরকম হয়ে গেছে। ব্র্যাকের সামনে মেইন গেটের স্টিলের মধ্যে এখনো বুলেটের দাগ রয়ে গিয়েছে। তারা স্টুডেন্টের উপর গুলি নিক্ষেপ করে, অ্যান্ড আই ডোন্ট নো
what to say about this. সমস্যাটা কোথায় যে এটা যে এই প্রজন্মের যে প্রজ্ঞা, যে রাজনৈতিক প্রজ্ঞা, সেটার প্রকৃতি ভিন্ন, কিন্তু এই কথা বলার উপায় নেই যে তাদের কোনো রাজনৈতিক সংবেদনশীলতা নাই। তারা হয়তো দীর্ঘ সময় ধরে তারা হয়তো কেবলই পর্যবেক্ষক হয়ে থাকেন, কিন্তু তাদের পর্যবেক্ষণে থাকে এবং তারা সেই অর্থে খুব চটকদার মতাদর্শ, রাজনৈতিক মতাদর্শ এবং ওই অর্থে সাড়া না দিলেও তাদের খুব বাস্তব কিছু জ্ঞান থাকে, যেটা আমরা সড়ক আন্দোলনের সময় খুব দারুণভাবে দেখেছি। পুলিশ আপনার ক্যানাডিয়ান ইউনিভার্সিটিতে গিয়ে লুকায় এবং তখন 3 অথবা 4 তলা থেকে পুলিশ আমাদের উপর গুলি নিক্ষেপ করে এবং আমার পায়ে 4-5টা ছোট বুলেট গিয়ে লাগে পায়ের ডান ফিটে। পরবর্তী কিছু ঘন্টা পরে এই হাতির ঝিলের সামনের মেইন রোডে একটু বেশি ফ্রন্ট লাইনে চলে গিয়েছিলাম। সো তারা গুলি নিক্ষেপ করে এবং 2টি বুলেট, একটি আমার কপালে গিয়ে লাগে এবং আরেকটি বুকে। সো কপালেরটা মেজর ছিল, আমার স্কালের মধ্যে হাফ অলমোস্ট ঢুকে যায় এবং ব্লাড দিয়ে ফেস ভরে গিয়েছিল। আমি সাদা দেখতেছিলাম সব কিছু। ব্র্যাকে গিয়ে ট্রিটমেন্ট করানোর ট্রাই করি, বাট তারা বলে যে সার্জারির প্রয়োজন, যেটা আমি পরবর্তী 2-3 দিন পরে গিয়ে অনেক লুকিয়ে হাসপাতালে গিয়ে ট্রিটমেন্টটা করাই এবং সেখানেও আমাকে নিতে চাচ্ছিল না। পুলিশি কেস। 5 তারিখে সকালবেলা 11:16 এরকম সময়ে হঠাৎ করে আপনার ছাত্রদের উপরে পুলিশ এবং ওই সময় হেলমেট পরা কিছু মানুষ নির্বিচারে গুলি চালালো নর্থ সাউথের সামনে 11:15 নাগাদ। যখন যাচ্ছে তখন ওই দিন ওরা যখন পুলিশ এবং ইয়েদেরকে অবস্থান নিতে দেখেছিল নর্থ সাউথ আর্মিশন, ছাত্ররা একটু ভীতই ছিল। তো ওরা আবার টিচারদেরকে বললো যে স্যার আপনারা সামনে থাকেন, তাহলে আমরা হয়তো কিছুটা নিরাপদ থাকবো। তো আমাদের এরকম একজন শিক্ষক, তখন 2জন শিক্ষক ছিলেন আমাদের, সাইফুল ভাই আর্কিটেকচারের আর তামোহা ইংলিশ ডিপার্টমেন্টের। ওনারা সামনে আগাতে পুলিশ ওনাদের উপরে আক্রমণ করে। তামোহার বোধহয় আক্রান্ত হয়নি, বাট সাইফুল ভাই ভয়ানক আক্রান্ত হলো। যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যেই অসম সাহসী, সৎ সাহস নিয়ে যেই ভূমিকাটা পালন করেছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, যেখানে চাকরির কোনো সুরক্ষা নাই, যেখানে অন্য অনেক সুরক্ষাই নাই, তারপরেও আমি নিজে যেটা দেখেছি যে বড় বড় প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলির বৃহৎ অংশ শিক্ষক, বিশেষত 18, 19, 20 জুলাইয়ের পরে শিক্ষার্থীদের সাথে আন্দোলনে সামিল হওয়া শুরু করেছিলেন। শিক্ষকরা আমাদের সাথে অনেক সাপোর্টিভ ছিলেন। তারা আমাদের ডিপার্টমেন্টের বিভিন্ন ইনস্ট্রুমেন্টস, যেমন আমরা জুরিতে যেই বোর্ড শো করি, তারা আমাদেরকে বলে যে এই বোর্ড নিয়ে তোমরা প্রতিহত করে আন্দোলন চালিয়ে যাও। সো তারা যথেষ্ট সাপোর্টিভ ছিল। তো 16 তারিখে আমি প্রথম গেছিলাম অ্যাকচুয়ালি, বাট ওইটা ছিল জাস্ট দেখতে, কারণ আমি জানতাম না যে কি, কারণ আমি এতটা খবর রাখি না, বোর ব্যস্ত হচ্ছে ইউনিভার্সিটির কাজ নিয়ে। সো 16 তারিখে যখন গেছিলাম তখন আর কি আমাকে ওইটা স্পার্ক করছিল। আমি যখন আইউটিতে পড়ি, ইসলামিক ইউনিভার্সিটি টেকনোলজি গাজীপুর, তখন ওটা হচ্ছে 2006 থেকে 8 ওই সময়, যেই সময় আওয়ামী লীগ ক্ষমতায় আসছে নির্বাচনে। সো আমরা অনেক সময় মনে করতাম যে আমাদের জেনারেশনের কারণেই আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, কারণ আমি ছিলাম প্রথম ভোটার, তখন 18 বছর বয়স হচ্ছে। সো সেটা অনেক কাহিনী আসলে। হ্যাঁ, সমস্যা হচ্ছে এই যে জুলাইয়ের হ্যাঁ, এটা আসলে আইইউবির ভিতরেও মাঝে মাঝে হচ্ছে। আইইউবিতে একবার হচ্ছে কোথাও স্পিচ দিতে হয়েছিল, এখানে চোখে পানি চলে আসে কারণটা। আচ্ছা, বোধ হয় একটু আমি তো যদি আমার যেভাবে গুলি লাগছে, আমার এখানে হাতে পায়ে গুলি লাগছে, আমি যদি মারা যেতাম এটার দায়ভারটা কে নিত? হয়তো বা রাষ্ট্রের কাছে, আমি জানি আমরা শুনছি 2000 বা 1500 লোক মারা গেছে, আমি একটা লোক যদি অ্যাড হইতাম তাহলে কি, তো একজন লোক বাড়তো, 1500 একজন লোক হইতো। তো রাষ্ট্রের কাছে আমি একটা সংখ্যা মাত্র,
কিন্তু আমি আমার পরিবারের কাছে তো একজন রাষ্ট্রপ্রধান। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আসলে চাওয়া পাওয়াটা কি? দেশের বিভিন্ন প্রান্তে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো গড়ে উঠতেছে সেগুলো যাতে শুধুমাত্র বাণিজ্যিক না হয়, যেন সেগুলো ছাত্রবান্ধব হয়, এবং এই যে বিভিন্ন ধরনের অসুবিধা তো আছেই, যাতায়াতের অসুবিধা, এবং প্রচুর পরিমাণ ছাত্রী আমাদের এখানে পড়ে, কিন্তু এই ঢাকা শহরে নারীদের জন্য পাবলিক টয়লেট সেগুলো নাই। এই সব কিছুই আসলে আমাদের চাওয়া। তো খারাপ লাগে, সবার জন্যই খারাপ লাগে। আমি চাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, একটা কর্মজীবী একটা ভালো লাইনে নেক, তাকে একটা শিক্ষার একটা মূল্য দেখ, বা কষ্টের এক বিনিময়ে একটা কিছু করুক। আমি চাই যারা কষ্ট করছে কষ্টের বিনিময়ে তাকে একটু সান্ত্বনা বা ভালো একটা কথা বলুক, করুক। এই জুলাই ফাউন্ডেশনের এই জায়গায় গেছিলাম, যাওয়ার পরে আমি কাগজ জমা দিচ্ছি। বাবা ওই জায়গার ভিতরে বাবা আমি অনেক হরান হয়েছি, বুঝছেন, অনেক হরান হয়েছি, কোনো ফ্যাসিলিটি পাইনি, নানান ধরনের নানান কথা কি বলে না বলে। বাবারে, মানুষ যখন অসহায় হয় তখনই কিন্তু একটা মানুষের কাছে মানুষ হাত পাতে, নারীর কিন্তু কেউ কেউর কাছে হাত পাতে না। আমি আর কি করার বাকি আছে, খালি একটা জিনিস আমার বাকি ছিল, ওই অন্ধ চোখটা আবার টানি দিয়ে ঘুষাটা তুইলা পরে আবার একসিয়ে করলে আমি মনে হয় দেখাই যা পারতাম। এর ভিতরে কিচ্ছু নেই, আমার এদের ভিতরে কিচ্ছু নেই। রেভলিউশন শব্দটা ইতালিয়ান রেনেসার সময় তৈরি হয়েছিল, যেখানে ইনফ্যাক্ট রেভলিউশন শব্দটা যে বিপ্লব হয়ে যাবে সেটাও জানা ছিল না। ইনফ্যাক্ট আমি যেহেতু অ্যাস্ট্রোনমি পড়াই, সো ওইখানে একটা ব্যাপার ছিল যে কোপার্নিকাস যে বইটা লিখছিল, যেখানে পৃথিবী আগে কেন্দ্রে মনে করা হতো, সূর্যকে কেন্দ্র করে কোপার্নিকাস যে বইটা লিখছিল ওই বইটার নামই ছিল অন দ্য রেভলিউশনস, রেভলিউশন সম্পর্কে। কিন্তু ও রেভলিউশন বলতে বোঝাচ্ছে পৃথিবীর ঘূর্ণন সূর্যের চারদিকে, সো ওইটাই ছিল অন দ্য রেভলিউশনস। তাই কিন্তু ওই বইটা যেহেতু আসলেই বৈজ্ঞানিক বিপ্লবের জন্ম দিচ্ছে, ইমিডিয়েটলি না 200 বছর লাগছে। সো সায়েন্টিফিক রেভলিউশন বলা যায় অনেকটা তৈরি হয়েছে ওই বিপ্লবের মাধ্যমে। সেই জন্য আর কি দেখা গেছে রেভলিউশন আর বিপ্লব সমার্থক হয়ে গেছে। এটা একটা ছিল। আরেকটা ছিল ইতালিয়ান রেনেসার সময়। ইতালিতে এই জিনিসটা অনেক সময় হইতো যে বারবার যখন প্রতিটা বিপ্লব যখন হচ্ছে, একটা সরকার পতন হচ্ছে, সমাজ মনে হচ্ছে ঘুরে ফিরে অনেকটা আগের অবস্থায় ফিরে আসে। সো এটা একটা রেভলিউশন, ঘূর্ণন, যেটা এক্স্যাক্টলি আমি 16 তারিখেও যে স্ন্যাপশটটা দেখছিলাম, আমার কিন্তু স্টুডেন্ট সবাইকে দেখে হ্যাঁ অনেকে জেনারেশন জি এটা না, আমি যা দেখছি সেটা জাস্ট আমার নিজের চেহারা, 18-19 বছর বয়সের, আর কিছু না। নাথিং ইজ নিউ। ওই বাইবেলের কথাটাই যে সূর্যের নিচে সব কিছুই সেম, নাথিং ইজ নিউ। সো ওই ঘূর্ণনটাই। কিন্তু পরে আমি আরেকটা স্ট্যাটাসে যেটা বলার চেষ্টা করছিলাম যে ঘূর্ণনটা ঠিক আছে যে বৃত্তের মতো ঘুরে আগের জায়গায় ফিরে আসে, কিন্তু এক্স্যাক্টলি আগের জায়গায় না, একটু ডান দিকে। তার মানে হচ্ছে সামনের দিকে একটা মোশন আছে যেটাকে আমরা স্পাইরালিং মোশন বলি। সো এটা ফিজিক্সে অনেক ইউজ করা হয়। ইনফ্যাক্ট আমরা রেডিও অ্যাস্ট্রোনমিতে যে সবচেয়ে বেশি যেই রেডিয়েশনটা আকাশ থেকে দেখি ওটা তৈরি হয় যখন ইলেকট্রন ম্যাগনেটিক ফিল্ডের চারদিকে স্পাইরালিং করে ঘুরতে থাকে এবং সামনের দিকে যায় কিছুটা, কিন্তু প্রতি ঘূর্ণনে একটু করে যায়। এমন না যে এটা সরলরৈখিক গতি না, এটা আসলেই হচ্ছে স্পাইরালিং। এখন স্পাইরালিং হয়ে এটা সামনের দিকে যাইতে পারে, পিছনের দিকেও যাইতে পারে, সেটাও আরেকটা ব্যাপার। সো পরের মাসে দেখা গেছে পরের 6 মাসেও অনেক এটা নিয়ে লিখতে হয়েছে মাঝে মাঝে। এবং যেটা হয়েছিল যে চোখে পাশ চলে আসার ব্যাপারটা গত সেপ্টেম্বরেও হয়েছে। সো দেখা যায় যে এটা যখনই আসে এক্স্যাক্টলি ওই দিনগুলো দেখা যায় 16 তারিখ থেকে, ওই দিনগুলো অনেক ইমোশনাল।